সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ শুরু করতে যাচ্ছি বানানের দ্বিতীয় পর্ব। আর বানানের দ্বিতীয় পর্বে রয়েছে মূর্ধন্য স ও দন্ত স এর ব্যবহার। আমরা প্রথমেই চলে যাচ্ছি মূর্ধন্য স এর ব্যবহারে। আর মূর্ধন্য স এর প্রথম যে সূত্র, সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য স এর ব্যবহারের প্রথম সূত্র হচ্ছে অ আ ছাড়া অন্য স্বরবর্ণ। সূত্র বুঝতে পারছি, স্বরবর্ণ হচ্ছে মোট 11টি, তার মধ্যে অ আ ছাড়া বাকি 9টি স্বরবর্ণকে বোঝাচ্ছে। আর হচ্ছে ক ও র এর পরে মূর্ধন্য স হয়। মূর্ধন্য স এর ব্যবহারে আমরা জানতে পারলাম যে অ আ ছাড়া অন্য স্বরবর্ণ অর্থাৎ 9টি স্বরবর্ণ এবং ক ও র আরো 2টি ব্যঞ্জন বর্ণ, মোট বর্ণ হলো 11টি। এই 11টি বর্ণের পরে যদি কখনো স হয় এবং সেটি হতে হবে তৎসম শব্দ, সেই শব্দে সটা হবে মূর্ধন্য স। যেমন ভবিষ্যৎ, চিকিৎসা, মুমূর্ষু, চক্ষু। এখানে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে এরকম যে আমি যদি এখানে লিখি যে ভবিষ্যৎ কে যদি আমি বিভাজন করি তাহলে পাবো ভ যোগ অ, এখানে হর্ষ চিহ্ন বা হল চিহ্ন, এরপর হচ্ছে ব, এরপর হচ্ছে হ্রস্ব ইতে ইকার, এরপরে হচ্ছে স। আমরা এটি একটু ব্যাখ্যা করি। এই ভ এইখানে, এই ভয়ের নিচে যে হর্ষ চিহ্ন বা হল চিহ্ন, এটি ব্যবহারের কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণই স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়। আর এই ভ যেহেতু ব্যঞ্জন বর্ণ, এই ভ ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরধ্বনি অ অদৃশ্য অবস্থায় আছে। যেমন আমি যদি বলি ভ, একটা অ আসে। যদি বলি ক, কয়ের সঙ্গে একটা অধ্বনি আসে। তাহলে ভয়ের সঙ্গে একটা অধ্বনি এখানে আছে, যেটা অদৃশ্য বা দেখা যাচ্ছে না, কিন্তু উচ্চারণে আসছে। এই জন্য এই ভয়ের সঙ্গে অটা ধ্বনি। যখন আমরা বিভাজন করব, যখন ভেঙে লিখবো, তখন ভয়ের সঙ্গে যে অটা আছে, এখানে কিন্তু অটা দেখা যাচ্ছে না, কিন্তু উচ্চারণে আসছে। কিন্তু এখানে আমি দেখিয়ে দেওয়ার কারণে এই ভয়ের সঙ্গে হর্ষ চিহ্ন হয়েছে, অর্থাৎ ভয়ের সঙ্গে অটা উচ্চারণ হচ্ছে না। এখানে ভ হবে। ভ, এই অটা বলা যাচ্ছে না, কারণ অটা আমি আলাদা করেছি। ঠিক বয়ের সঙ্গে এখানে ব হওয়ার সুযোগ নেই, কারণ বয়ের সঙ্গে একটা হ্রস্ব ইকার আছে। এই হ্রস্ব ইটা আসছে হ্রস্ব ই থেকে, ইতে ইকার। তাহলে আমরা যদি সূত্রে চলে যাই, তাহলে বিষয়টা হচ্ছে যে এই হ্রস্ব ই, অ আ ছাড়া যে অন্য স্বরবর্ণ 9টি, 9টির মধ্যে এই ই আছে। এই ই এর পরে, অর্থাৎ 9টি স্বরবর্ণের পরে যদি স হয়, সেই সটা হবে মূর্ধন্য স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ই এর পরে স হওয়ার কারণে সেই সটা হয়েছে মূর্ধন্য স। এই ইটা হচ্ছে এই হ্রস্ব ইকার। যদিও হ্রস্ব ইকারটা বয়ের আগে দেখা যাচ্ছে, কিন্তু উচ্চারণটা কিন্তু পরে। আমি যদি একটু বানান করি তাহলে দেখতে পাবো ভ বয়ে হ্রস্ব ইকার, ভ ব, অর্থাৎ ভয়ের পরে আমি ব বলি, এরপরেই বলি হ্রস্ব ইকার। তাহলে ভ বয়ে হ্রস্ব ইকার, যদিও হ্রস্ব ইকারটা বয়ের আগে দেখা যাচ্ছে, কিন্তু উচ্চারণটা বয়ের পরে, অর্থাৎ বয়ের পরে উচ্চারণটা হচ্ছে। আর এই উচ্চারণটা ই হওয়ার কারণে, অর্থাৎ এই যে স্বরবর্ণ 9টি, অ আ বাদে এই 9টির মধ্যে ই রয়েছে, আর ই এর পরে যদি স হয় সেটা হবে মূর্ধন্য স। এই কারণে
ই এর পরে শটা মূর্ধন্য স হয়েছে। চিকিৎসা সহজ, এখানে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা, এখানে এই ক এখানে আছে, এরপরে র এসেছে। আমরা এখানে এই রটা রেফ র হতে পারে। এই র এর তিনটি রূপ, র নিজে একটি, রেফ একটি, আরেকটি হচ্ছে র ফলা। তো র এর পরিবর্তে রেফ এসেছে, উচ্চারণ একই। এই র এর পরে চিকির, র এর পরে স হলে সেটা হবে মূর্ধন্য স। আমি যদি উচ্চারণ করি চিকির, চিকির, চিকিৎসা, র এর পরে স আসছে, অর্থাৎ র এর পরে স হয়েছে এখানে। মুমূর্ষু একই অবস্থা, এখানে রেফ র এর পরে স হয়েছে। চক্ষু, এটি একটু ব্যাখ্যা করা দরকার। চক্ষু যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে ব্যাখ্যাটা হবে এরকম যে এখানে চক্ষু মধ্যে একটি যুক্ত বর্ণ রয়েছে। যুক্ত বর্ণটা হচ্ছে যাকে আমরা ক্ষীয় বলি অনেকে। এটাকে বিভাজন করলে বা ভাঙলে আমরা পাবো ক প্লাস মূর্ধন্য স। তাহলে এখানে এই যুক্ত বর্ণের মধ্যে ক প্লাস মূর্ধন্য স আছে, ক এর পরে তাহলে সটা হয়েছে। আর আমাদের এখানে সূত্রে কি ছিল, ক এর পরে কি হবে মূর্ধন্য স। যদিও এখানে সটা দেখা যাচ্ছে না, যুক্ত আকারে থাকার কারণে স এর স্বাভাবিক যে আকৃতি সেটা লঙ্ঘিত হয়েছে বা বিঘ্নিত হয়েছে, যাকে আমরা বিভাজন করার বদৌলতে তার প্রকৃত আকৃতি স্পষ্ট হয়েছে। তাহলে এই চক্ষু শব্দের মধ্যে এই ক্ষীয় যে সব বর্ণটি, যুক্ত বর্ণটি, এর মধ্যে ক এবং স আছে, অর্থাৎ ক আগে পরে স, এই সূত্র অনুযায়ী ক এর পরে স হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি এবার দ্বিতীয় সূত্রে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে ই ও উকারান্ত, ই ও উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। এখন উপসর্গ জিনিসটা বুঝতে হবে। উপসর্গ হচ্ছে, যদি উপসর্গের উপর আমি ভিন্ন একটা ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব, সেখানে উপসর্গে বিস্তারিত আলোচনা অত্যন্ত ঘটনা প্রবাহের মধ্য দিয়েই সম্পন্ন হবে। যাই হোক, উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বা আগে বসে উক্ত শব্দের পরিবর্ধন ঘটায় তথা নতুন শব্দের সৃষ্টি করে, সেটি হচ্ছে উপসর্গ। এই উপসর্গ হবে, কিন্তু সেই উপসর্গে কি থাকবে, ই বা উ কারান্ত। এখন আমি কারান্ত শব্দটা ব্যাখ্যা করি। কারান্ত শব্দটা হচ্ছে কার যোগ অন্ত সমান হচ্ছে কারান্ত। কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, যেমন স্বরে আতে আকার, হ্রস্বইতে ইকার, দীর্ঘইতে ইকার, হ্রস্বউতে উকার। এই কার অর্থ হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। যেমন এখানে ই আছে এবং উকার আছে, ইতে হয় হ্রস্বইকার, ইতে কি হয় হ্রস্বইকার, আর উতে হবে হ্রস্ব উকার। অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, অন্ত শব্দের অর্থ শেষ। কার যোগ অন্ত কারান্ত, অর্থাৎ কারটা থাকবে শেষে। কার শেষে, উপসর্গের শেষে। যে উপসর্গের শেষে ই অথবা উ থাকবে সেটাকে বলা হয় ই বা উ কারান্ত উপসর্গ। যে উপসর্গের শেষে, কার অর্থ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, অন্ত অর্থ শেষ, তাহলে কারান্ত শব্দের অর্থ হচ্ছে কি, কারটা শেষে বা লাস্টে হবে। আর ই এবং উ কারান্ত বলতে বোঝাচ্ছে লাস্টে ই অথবা উকার থাকবে। এই ধরনের উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। তাহলে এই ধরনের উপসর্গ কি হতে পারে, আমরা উদাহরণ দিকে তাকালে বুঝতে পারবো। এখানে উদাহরণ দেখতে পাচ্ছি প্রতি। এই প্রতি হচ্ছে উপসর্গ, অনু হচ্ছে উপসর্গ। এই প্রতি উপসর্গের শেষে আছে কিন্তু ই, রস্বই থেকে রস্বইকার আসছে প্রতি, তাহলে তয়ের পরে রস্বইকার।
এটা একটা ও ইকারান্ত উপসর্গ। অনুরূপভাবে অনু, অনু একটা উপসর্গ। এই অনু উপসর্গের প্রতি, প্রতি উপসর্গের শেষে আছে ই, আর অনু উপসর্গের, অনু উপসর্গের শেষে আছে উ। তাহলে এইটা হচ্ছে ইকারান্ত উপসর্গ, আর এটা হচ্ছে উকারান্ত উপসর্গ। এইগুলোর পরে যদি কখনো স হয় তাহলে সে সটা হবে মূর্ধন্য স। প্রতি স্থানের প্রতি উপসর্গের পরে একটা স যুক্ত হয়েছে, এই সটা মূর্ধন্য স হয়েছে। অনু উপসর্গের পরে একটা স যুক্ত হয়েছে, সেটা মূর্ধন্য স হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাচ্ছি ৩ নম্বর সূত্রে। রি বা রেফ এর পরে মূর্ধন্য স হয়, এটা সহজে বোঝা যাচ্ছে। এই রিটা এখানে আছে, এরপরে স হয়েছে মূর্ধন্য স। এখানে রি এর রি কারটা এসেছে, এটাও রি এর কার চিহ্ন। এই রি কারের পরেও সটা হয়েছে মূর্ধন্য স। আর এই রেফ এর পরে আকর, আকর, এই র এর পরে সটা হয়েছে, অর্থাৎ রেফের পরে সটা হয়েছে, সেটা মূর্ধন্য স হবে। এটা সহজ, ব্যাখ্যার তেমন কিছু নেই। আমরা চলে যাচ্ছি সরাসরি এবার ৪ নম্বর সূত্রে। ৪ নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি ট বর্গীয় বর্ণে মূর্ধন্য স যুক্ত হয়। ট বর্গীয় বর্ণ যদি আমাকে বুঝতে হয় তাহলে আমরা এর আগে অর্থাৎ বানানের প্রথম পর্বে দেখেছিলাম বর্গীয় বর্ণ কাকে বলে। এরপরে আমরা আরো একটু দেখার জন্য আমরা তোমাদের জন্য একটি ছক তৈরি করেছি বোঝার সুবিধার্থে। এই ছকটা খুবই জরুরি, এটা নবম দশম শ্রেণীতেও বেশ কাজে আসবে। এখানে আমি 25টি বর্ণ লিখেছি ক থেকে ম পর্যন্ত। এই 25টি বর্ণকে এদিকে 5, এদিকেও 5, এদিকেও 5, এদিকেও 5, অর্থাৎ বর্গাকারে সাজানো গিয়েছে। এজন্য এই 25টি বর্ণকে অর্থাৎ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। যদিও এর আরো একটি নাম রয়েছে স্পর্শ বর্ণ, আরো একটি নাম রয়েছে স্পৃষ্ট বর্ণ। এগুলোর ব্যাখ্যা যেখানে আমি ধ্বনি বা বর্ণের আলোচনা করব ইনশাল্লাহ ভবিষ্যতে ভিডিওতে, সেখানে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। কিন্তু আমি এখানে এইটা কেন ছকটা দেখলাম, এই ট বর্গীয় বর্ণ বোঝানোর জন্য। ট বর্গীয় বর্ণ হচ্ছে এই ট থেকে শুরু করে একদম মূর্ধন্য পর্যন্ত যে 5টি বর্ণ, এই 5টি বর্ণকে বলা হয় ট বর্গীয় বর্ণ। ক থেকে উ পর্যন্ত 5টি বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ। চ থেকে ইয় পর্যন্ত 5টি বর্ণকে বলা হয় তালব্য বর্ণ। ট থেকে মূর্ধন্য পর্যন্ত 5টি বর্ণকে ট বর্গীয় বর্ণ, অর্থাৎ বর্গীয় বর্ণের প্রথম যে বর্ণ সেই বর্ণ অনুযায়ী বর্গের নামকরণ করা হয়। ক অনুযায়ী ক বর্গীয় বর্ণ 5টি, চ অনুযায়ী চ বর্গীয় বর্ণ 5টি, ট অনুযায়ী ট এর 5টি বর্গীয় বর্ণ, আর ত হচ্ছে এই বর্গীয় বর্ণের প্রধান অর্থাৎ ত বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ হচ্ছে এই 5টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট বর্গীয় বর্ণ কি। ট বর্গীয় বর্ণ হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই ট বর্গীয় বর্ণে যদি স যুক্ত হয় এবং সেই শব্দটি যদি তৎসম শব্দ হয় তাহলে সেই সটা অবশ্যই হবে মূর্ধন্য স। যেমন কষ্ট, এখানে টটা হচ্ছে ট বর্গীয় বর্ণ, এর সঙ্গে যুক্ত হচ্ছে মূর্ধন্য স। ওষ্ঠ অর্থাৎ ঠোঁট, এই ওষ্ঠ বানানেও এই ঠটা হচ্ছে ট বর্গীয় বর্ণ, ট, ঠ। এই ঠ এর সঙ্গে যদি স যুক্ত হয় এবং এটা তৎসম শব্দ হয় তাহলে এই সটা হবে, তাহলে সটা হবে মূর্ধন্য স। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পঞ্চম সূত্রে। পঞ্চম সূত্রে একটু ব্যাখ্যা আছে। র বর্ণের পরে অ, আ ছাড়া অন্য স্বরবর্ণ অর্থাৎ স্বরবর্ণ 11টি, সেখানে অ, আ ছাড়া অপর যে 9টি স্বরবর্ণ থাকলে তারপরে মূর্ধন্য স হয়। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে, এখানে বলেছিল র এর পরে অ, আ ছাড়া অন্য 9টি স্বরবর্ণ, কিন্তু এখানে বলা হচ্ছে কি র বর্ণের পরে অ, আ এই দুটি স্বরধ্বনি থাকলে এরপরে যদি স হয় সে সটা হবে দন্ত স। আমি আবারও বলছি, র বর্ণের পরে যদি অ, আ বাদে বা ছাড়া বাকি যে 9টি স্বরবর্ণ, এই 9টি স্বরবর্ণ পরে যদি কখনো স হয় সেটি হবে মূর্ধন্য স। কিন্তু র এর পরে যদি এই অ বা আ এই দুটি স্বরবর্ণ আসে এরপর যদি স হয় সেটি হবে দন্ত স। উদাহরণ দেখলে একটু স্পষ্ট হতে পারে, অতএব আমরা উদাহরণ চলে যাচ্ছি। পরি, এখানে র বর্ণ এটি,
এরপরে এসেছে ইকার। ইকারটা যদিও রয়ের আগে, উচ্চারণটা পরে, অর্থাৎ রয়ের পরে ইকার আসছে। আর ইকারটা কি? আ ছাড়া যে ৯টি স্বরবর্ণ তার মধ্যে রস্বই আছে, আর রস্বই থেকে ইকারটা এসেছে। অতএব এই সূত্র অনুযায়ী রয়ের পরে ইকার আসার কারণে এর পরের স্বরটা হবে মূর্ধন্য স। দ্বিতীয় উদাহরণ হচ্ছে পুরস্কার। পুরস্কার শব্দের মধ্যে এই রয়ের পরে একটা ধ্বনি আছে যেটা অধ্বনি। র, র। আমি যদি র বলি তাহলে এর সঙ্গে একটা অধ্বনি আসে। আর এই অটা অদৃশ্য ধ্বনি। এই অধ্বনি হচ্ছে এখানে, এই অধ্বনিটা এখানে দেখা যাচ্ছে না ধ্বনি আকারে থাকার কারণে, এই জন্য আবার ধ্বনি লিখেছে। এটা উচ্চারণে আসে পুরো, র, র, পুরস, পুরস্কার। এই রয়ের সঙ্গে যে অটা আছে, এই অয়ে থাকার কারণে এর পরের স্বটা মূর্ধন্য স না হয়ে দন্ত স হয়েছে। কিন্তু এখানে যদি অ আর আ বাদে ভিন্ন কিছু থাকতো তাহলে কি হতো? এরকম মূর্ধন্য স হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি ৬ষ্ঠ নম্বর সূত্রে। আর ৬ষ্ঠ নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি বিসর্গের পরিবর্তে সন্ধির ক্ষেত্রে মূর্ধন্য স হয়। বিসর্গের পরিবর্তে উদাহরণ দেখলে একটু স্পষ্ট হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ধনু, এরপরে বিসর্গ আছে, এরপরে টঙ্কার আছে। এই বিসর্গটা এখানে, এই বিসর্গটা এখানে স হয়ে গিয়েছে। সব ঠিক আছে, শুধু বিসর্গটা এখানে না এসে এখানে স হয়েছে। এই টটা এখানে আছে, এই নুটা এখানে আছে, শুধু ওই বিসর্গের পরিবর্তে মূর্ধন্য স হয়েছে। এখানে আমরা নিষ্ঠুর দেখতে পাচ্ছি, এই বিসর্গের পরিবর্তে এখানে স হয়েছে, আর বাকি সব ঠিক আছে। এটা মনে রাখার সুবিধার্থে আমি একটি তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে বিসর্গের পরে যদি তালব্য বর্ণ থাকে তাহলে বিসর্গটা হয়ে যাবে তালব্য স। বিসর্গের পরে যদি মূর্ধন্য বর্ণ থাকে তাহলে বিসর্গটা হয়ে যাবে মূর্ধন্য স। আর বিসর্গের পরে যদি দন্ত বর্ণ থাকে তাহলে বিসর্গটা হয়ে যাবে দন্ত স। এখানে আমরা দেখতে পাচ্ছি বিসর্গের পরে টটা হচ্ছে মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ কি জিনিস? আমরা আবার সেই ছকটির কাছে চলে যাচ্ছি। ছকটিতে আমরা দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ বলতে বোঝাচ্ছে ট বর্গীয় যে বর্ণ সেগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। চ বর্গীয় বর্ণকে বলা হয় তালব্য বর্ণ। ক বর্গীয় বর্ণগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। ত বর্গীয় বর্ণকে বলা হয় দন্তবর্ণ। প বর্গীয় বর্ণকে বলা হয় ওষ্ঠবর্ণ। তাহলে মূর্ধন্য বর্ণ বলতে কি বোঝাচ্ছে? ট বর্গীয় যে 5টি বর্ণ এগুলোকে। তাহলে আমাদের রুলসটা ছিল বিসর্গের পরে যদি মূর্ধন্য বর্ণ আসে তাহলে বিসর্গটা মূর্ধন্য স হয়ে যায়। খুবই সহজ, একটু মনে রাখতে হবে। তাহলে বিসর্গের পরে টটা হচ্ছে মূর্ধন্য বর্ণ, এই জন্য এই বিসর্গটা হয়ে যাবে মূর্ধন্য স। ট এর পরে ঠটা হচ্ছে মূর্ধন্য বর্ণ, এই জন্য বিসর্গটা হয়ে যাবে মূর্ধন্য স। মূর্ধন্য স এর সর্বশেষ সূত্রে আমরা চলে আসছি। এটা কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন আষাঢ়, ভাষা, মানুষ। সুপ্রিয় দর্শক তথা শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলে যাচ্ছি মূর্ধন্য স ভিন্ন অন্য স্বরের যে ব্যবহার সেখানে। তথা আমরা জানি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 50টি। তার মধ্যে স হচ্ছে 3টি। তার মধ্যে আমরা মূর্ধন্য স এর ব্যবহার জানলাম। এবার আমরা চলে যাব বাকি বা অবশিষ্ট দুটি স এর ব্যবহারে। অপর দুটি স এর মধ্যে একটি হচ্ছে দন্ত স, অপরটি হচ্ছে তালব্য স। এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর সূত্রে আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষায় মূর্ধন্য স ব্যবহৃত হয় না। তাহলে কোন স হয়? দন্ত স ব্যবহৃত হয়। আমরা কয়েকটি উদাহরণ দেখলে স্পষ্ট হবে বিষয়টি। ডায়াগনস্টিক, এই শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ। এই কারণে এখানে যে সটা যুক্ত হয়েছে এই সটা মূর্ধন্য স না হয়ে দন্ত স হয়েছে, বিদেশি শব্দ হওয়ার কারণে। যদিও আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বিভিন্ন হসপিটালে বা হাসপাতালে আমরা দেখতে পাই ডায়াগনস্টিক সেন্টার যে সাইনবোর্ড থাকে সেখানে এই ডায়াগনস্টিক বানানে আমি দেখেছি
অনেক বানানেই এখানে মূর্ধন্য স ছিল, যেটা ভুল। আসলে এখানে হবে ডায়াগনস্টিক শব্দটি ইংরেজি হওয়ার কারণে দন্ত স। আমাদের কাছে হচ্ছে জিনিস, এটি হচ্ছে আরবি শব্দ। আরবি শব্দ হওয়ার কারণে অর্থাৎ বিদেশি শব্দ হওয়ার কারণে এখানে শটা মূর্ধন্য স হয়নি, হয়েছে দন্ত স। পোশাক হচ্ছে ফার্সি শব্দ, এখানেও পোশাক বিদেশি বা ফার্সি শব্দ হওয়ার কারণে এখানে মূর্ধন্য স না হয়ে তালব্য স হয়েছে। আগস্ট ইংরেজি 12 মাসের একটি মাসের নাম, আর ইংরেজি শব্দ হওয়ার কারণে এখানে শটা দন্ত স হয়েছে। স্টুডিও এখানেও ইংরেজি শব্দ হওয়ার কারণে ফটোস্ট্যাট, এটা ইংরেজি শব্দ হওয়ার কারণে স্টোর। ফটোস্ট্যাট শব্দ আমরা দেখতে পাই এখানে অনেক ভুল। স্টুডিও বানানো আমি এখনো দেখি অনেক স্টুডিও মালিকেরা তাদের সাইনবোর্ডে এখানে দন্ত স এর জায়গায় মূর্ধন্য স দিয়েছে। আর আগস্ট, আমরা 15ই আগস্টের সঙ্গে খুবই পরিচিত। এই 15 আগস্টের বিভিন্ন সাইনবোর্ডে আমরা এ ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি অবলোকন করে থাকি। অদূর ভবিষ্যতে আমরা এটা আর প্রত্যাশা করি না। আমরা আশা করব এই বানানের নিয়ম অনুযায়ী আমরা পরবর্তীতে শুদ্ধ বানানে বিশুদ্ধভাবে ভাব প্রকাশে সমর্থ হব। চলে যাচ্ছি দ্বিতীয় সূত্রে। ত বর্গীয় বর্ণে দন্ত স যুক্ত হয়। ত বর্গীয় বর্ণ আমি ছকটা দেখেছি, ছকটি তোমরা খেয়াল করবে। ত বর্গীয় বর্ণ বলতে বোঝাচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন। এই 5টি বর্ণ হচ্ছে ত বর্গীয় বর্ণ বা দন্ত বর্ণ। এই ত বর্গীয় বর্ণে যদি কখনো স যুক্ত হয় সেটি হবে দন্ত স। কাস্তে, এই তটা হচ্ছে ত বর্গীয় বর্ণ, এর সঙ্গে সটা হয়েছে দন্ত স। স্থান, এই থটা হচ্ছে ত বর্গীয় বর্ণ ত, থ। এই থ এর সাথে স যুক্ত হওয়ার কারণে সেটি হচ্ছে দন্ত স। আমরা চলে যাচ্ছি 3 নম্বর সূত্রে। 3 নম্বর সূত্রে একটু বোঝা আছে, যেটা ইতোমধ্যে আমি বলেছি, আবারও বলবো ইনশাআল্লাহ। সন্ধিতে বিসর্গের পরে তালব্য দন্ত বর্ণ থাকলে বিসর্গের পরিবর্তে যথাক্রমে তালব্য ও দন্ত স হয়। তালব্য স ও দন্ত স হয়। আমি আবারও বলছি, সন্ধির ক্ষেত্রে এবং সেটা যদি বিসর্গ সন্ধি হয়, ওই বিসর্গ সন্ধিতে পরে সন্ধিতে বিসর্গের পরে যদি তালব্য বর্ণ হয় তাহলে বিসর্গটা হয়ে যাবে তালব্য স। আর বিসর্গের পরে যদি দন্ত বর্ণ থাকে তাহলে বিসর্গটা হয়ে যাবে দন্ত স। খুবই মজার সূত্রটা। এখন আমরা আবার একটু দেখে নেই, আমরা বারবার দেখতে ছকটা এই জন্যই প্রয়োজন। তাহলে আমাদের দরকার তালব্য বর্ণ, দন্ত বর্ণ। তালব্য বর্ণ হচ্ছে চ বর্গীয় যে বর্ণ, এগুলোকে বলা হয় তালব্য বর্ণ। আর দন্ত বর্ণ হচ্ছে ত বর্গীয় যে বর্ণ, তাকে বলা হয় দন্ত বর্ণ। তাহলে বিসর্গের পরে যদি এই তালব্য বর্ণের যে কোনো একটা বর্ণ থাকে তাহলে বিসর্গটা হয়ে যাবে তালব্য স। আর বিসর্গের পর যদি দন্ত বর্ণের যে কোনো একটি বর্ণ থাকে, বিসর্গের পর যদি দন্ত বর্ণের কোনো একটি বর্ণ থাকে তাহলে বিসর্গটা হয়ে যাবে দন্ত স। আমরা একটু উদাহরণ দেখলে স্পষ্ট হবে বিষয়টি। নি যোগ চয়, বিসর্গ এরপরে চ আসছে, আর চটা হচ্ছে তালব্য বর্ণ, এই কারণে বিসর্গটা তালব্য স হয়েছে। দু যোগ থ, এই বিসর্গের পরে থটা হচ্ছে দন্ত বর্ণ, ত, থ, দ, ধ, এই কারণে বিসর্গটা হয়েছে দন্ত স। অনুরূপভাবে শিরো যোগ ছেদ, এই বিসর্গের পরে ছটা হচ্ছে তালব্য বর্ণ, এই কারণে বিসর্গটা তালব্য স হয়েছে। দুস্তর শব্দের মধ্যে বিসর্গের পরে ত আছে, আর তটা হচ্ছে দন্ত বর্ণ, এই কারণে বিসর্গটা এখানে দন্ত স হয়েছে। আজকের ক্লাসের সর্বশেষ সূত্র তথা 4 নম্বর সূত্র হচ্ছে সংস্কৃত ভাষার ক্ষেত্রে সংস্কৃত সাত প্রত্যয়ের যে দন্ত স আছে, এই দন্ত সটা মূর্ধন্য স হয় না, এটা দন্ত সই থেকে যায়। যদিও আমরা সত্য বিধান অনুযায়ী জানি যে সংস্কৃত ভাষায় বা তৎসম শব্দে মূর্ধন্য সয়ের ব্যবহার হয়, কিন্তু এই সংস্কৃত ভাষায় সাত নামক যে প্রত্যয়, এই সাত প্রত্যয়ের ক্ষেত্রে দন্ত সটা দন্ত সই থেকে যাবে, মূর্ধন্য স হবে না। যেমন অগ্নিসাত, এখানে সাতের সটা দন্ত স। ধূলির সাত, এখানে সটা খণ্ড ত, এখানে সটাও দন্ত স রয়েছে। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের বানানের দ্বিতীয় পর্বের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।